আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 1, এপিসোড 1। দীর্ঘকাল যাবৎ অনাবৃষ্টির মারাত্মক প্রভাবের দরুন রৌদ্র তেজের বারবারন্ত চড়চড়িয়ে বেড়েছে, বা বলা ভালো বেড়েই চলেছে। কাঠফাটা রোদে শহরতলির পথঘাটে তাই এখন মরুভূমির মরিচিকা বিশেষভাবে লক্ষণীয়। ভ্যাপসা গরমে নাজেহাল জনমানব গ্রীষ্মের দাবদাহ এড়াতে যেখানে ঠান্ডা ঘর অথবা 3 ডানাওয়ালা পাখা অথবা বটবৃক্ষের ছায়াশীতল নিরিবিলিকে বেছে নিয়েছে, সেইখানেই এই জেলার এসপি সাহেব অর্ধেন্দু গোয়েঙ্কার বিরাট অফিসের ব্যক্তিগত শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের ভিতরে যেন বাইরের চেয়েও বেশি উষ্ণতা এসে দল বেঁধে ঢুকেছে। যার কারণ হল স্থানীয় থানার তরুণ সাব ইন্সপেক্টর ধ্রুবনীল সেনগুপ্ত ওরফে ধ্রুবর কর্মকাণ্ডের বিরুদ্ধে এখানে উপস্থিত সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বারা বসানো কঠোর বিবেচনা সভার তপ্ত আসর। আলোচনার মূল কেন্দ্রবিন্দু এই 29 বর্ষীয় অকুতভয় দায়িত্বশীল নিষ্ঠাবান যুবকটি মাত্র 2 বছর আগে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেছে। কর্মক্ষেত্রে পা রাখার সাথে সাথেই ও নিজের ঊর্ধ্বের মান মর্যাদা রক্ষার সাথে সাথে প্রয়োজনীয় ভূমিকাগুলো পালন করার কাজে লেগে পড়েছিল পুরো দমে। ওর চারিত্রিক সততা, দৃঢ়তা, কর্মের প্রতি অবিচলতা এবং দুর্নিবার গতিতে উন্নতির সোপানের পথে এগিয়ে চলার চিত্রসমূহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোটেও পছন্দ হয়নি। এমনিতেও ঈশ্বর ওকে দৈহিক উচ্চতার দিক দিয়ে সকলের থেকে কয়েক ধাপ এগিয়েই রেখেছিলেন। তার উপর যুক্ত হয়েছিল অল্প সময়ে প্রাপ্ত সুনাম বা খ্যাতির ঊর্ধ্বমুখী সরল রেখা, যা ওর শারীরিক উচ্চতার মতোই বড্ড বেশি উঁচু ও দৃঢ় ছিল। আধুনিক মনস্ক এবং স্বাস্থ্য সচেতন ধ্রুবর সুঠাম নির্মেদ শক্তপোক্ত শরীরটা ঠিক কী প্রকার কষ্টদায়ক কসরতের ফলাফল তা জানতে কেউই আগ্রহী ছিল না। উল্টে মধ্যবয়স্ক সহকর্মীরা ওকে দেখে হিংসায় ফেটে পড়ত। অনেকে আবার সুযোগ পেলে গরিবের অমিতাভ বচ্চন জাতীয় টিপ্পনী কাটতেও ছাড়ত না। সাধারণত আইনের রক্ষকদের দ্বারা নিয়ম বিরুদ্ধ কোনো ঘটনা ঘটলে তাদের জন্য সমন জারি করে বিশেষ কক্ষে ডেকে পাঠানো হয়। ধ্রুবর ক্ষেত্রেও তা পুরোপুরি সমার্থক। কমিটির জরুরি তলবে ও এই গম্ভীর বাতাবরণে এসে হাজির হয়েছে ঠিকই, কিন্তু ঘরের মধ্যস্থলে রাখা চেয়ারটিতে পায়ের উপর পা তুলে নির্বিকার চিত্তে ওর বসে থাকার অদ্ভুত ভঙ্গিমা দেখলে যে কারোর মনে হবে ধ্রুব আদতে অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রিত প্রধান অতিথি অথবা কোনো রাজ্যের রাজা। সামনের অর্ধগোলাকৃতি টেবিলটা ঘিরে অধিষ্ঠান করে আছে ডিআইজি অনুরূপ শর্মা, এসপি অর্ধেন্দু গোয়েঙ্কা, পুলিশ কমিশনার সাহিল শেখ, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন্ত বাগচি এবং অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী তথা আইএএস তুষার সামন্তর মতো সম্মানীয় ব্যক্তিত্বরা। এদের প্রত্যেকের কৌণিক দৃষ্টি ধ্রুবর প্রতি নিক্ষিপ্ত হয়ে রয়েছে। বহুক্ষণ ধরে চাপা স্বরে বিস্তর আলোচনা পর্ব চালানোর পর ডিআইজি অনুরূপ শর্মা গলা খাঁকিয়ে বললেন, তাহলে এসআই ধ্রুবনীল সেনগুপ্ত। নামটা উচ্চারণ করেই অনুরূপ শর্মার টেবিলে পাতানো একটি কাগজের উপর আঙুল ঘোরায়। নতুন চাকরি, নতুন আইডেন্টিটি, গায়ে খাকি পোশাকের টান টান জেল্লা, জীবনে তো সবই পাওয়া হয়ে গেছে, আর কি চাই, তাই না? ধ্রুব বোঝে ঊর্ধ্বতন অফিসার ওকে ব্যঙ্গ করছে, কিন্তু ও সেটা এদেরকে টের পেতে দেয় না। বদলে সাবলীলভাবে উত্তর দেয়, কি যে বলেন না স্যার, চাকরি, আইডেন্টিটি, ইউনিফর্ম, এগুলোতে কি আর পেট ভরে? তাছাড়া এসব খাওয়ার জিনিস নাকি? এর মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এখন বস্ত্র আছে, কিন্তু খাদ্য আর বাসস্থানটা নেই। আগে এই দুটোর ব্যবস্থা হোক, তবেই না সব চাওয়াতে এক পাওয়া হবে। যদিও আলোচ্য বিষয় সেটা না, তবুও জিজ্ঞাসা করছি। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি না খেয়ে বেঁচে আছেন, তাই তো? অর্থাৎ পুলিশের চাকরিতে সরকার থেকে যে স্যালারি হাতে পান তাতে আপনার খাওয়ার খরচ ওঠে না, তাই তো? হে মা, না না, তা কেন হবে স্যার?
সরকার বাহাদুর আমায় যথেষ্টই দিয়ে টিয়ে পুষছেন। আসলে বিয়ে থা করিনি এখনো, তার উপর ভাড়া বাড়িতে কোনো মতে মাথা গুজে থাকি। সকাল বিকেল সারাক্ষণই রান্নার মাসির হাতের অখাদ্য ঝোল ভাত খেতে খেতে পেটে ছেঁদলা পড়ে গেছে স্যার। এভাবে কি সুখে থাকা যায়? হ্যাঁ, তবে এখন থানা থেকে যদি একটা 2 কামরার ফ্ল্যাট আর ভালো বাবুর্চি গিফট করতে পারে, তাহলে আমার মতো ব্যাচেলার ছেলের জন্য তাহলে মন্দ হয় না। ধ্রুবর ঠোঁটে কপটতার হাসি লেপ্টে। থামুন থামুন, আমরা এখানে ক্রুশিয়াল ডিসকাশন করছি আপনারই ব্যাপারে, আর সেই আপনি কিনা বিষয়টাকে কচি খোকার মতো নিয়ে মজা ওড়াচ্ছেন। ওসি সুমন্ত বাগচি ধমকে ওঠেন। ইন্সপেক্টর বাগচি, আপনি উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? আর আপনার মুখের ভাষা সংযত করুন। শুনুন, এই যে এর বক্তব্যটা ইনি আগে পরিষ্কার করুক। হ্যাঁ, তো এসআই ধ্রুবনীল সেনগুপ্ত, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন সেটা কি আপনাকে মনে করিয়ে দিতে হবে? না না স্যার, তার কোনো দরকার নেই। আমার তো আর অকারণে মেমোরি লস হয়নি। ধ্রুব আর চোখে সুমন্ত বাগচির দিকে তাকায়। দেখুন স্যার, দেখুন, দেখুন কতটা বেয়াদবিনি। অল্প বয়সের নাম ডাক্কামি, এখন ওনার পিঠের না জানি কতগুলো ডানা গজিয়েছে। আপনাকে কেউ ওনাদের মাঝখানে কথা বলতে বলেছে ইন্সপেক্টর বাগচি? পুলিশ কমিশনার সাহিল শেখ আচমকা কর্কশ গলায় বলে ওঠে। সরি স্যার, সরি, আর হবে না। হঠাৎই ধ্রুব বিদ্রুপ করে বলতে লাগে, আমাদের ওসি স্যার পরোপকারী মানুষ কমিশনার সাহেব। একমাত্র বিশিষ্টদের সমস্যাতে উনি মুখ না খুলে থাকতে পারেন না, কিন্তু সাধারণ মানুষের উপর অন্যায় হচ্ছে দেখলে ওনার পঞ্চ ইন্দ্রিয় অবশ্যই রয়ে বসে সিদ্ধান্ত নেয়। সে ব্যাপারে নিশ্চিত। ঠিক বলেছি না স্যার? এখানেও তো দেখছি একজনকে বসালে আর একজন দাঁড়িয়ে পড়ে। তা ইন্সপেক্টর বাগচি, থানায় কি আপনি আর এসআই ধ্রুবনীল আপনারা বাচ্চাদের মতো ঢেঁকিতে উঠে দোল খান নাকি? দুজনেরই ওঠানামার যা বহর, তাতে তো মনে হয় আপনারা চেয়ারে নন, ঢেঁকির দুপ্রান্তে দুজনে বসে আছেন। অনুরূপ শর্মা ঠোঁট উল্টায়। স্যার, স্যার, আপনি কেন খামোখা আমাকে দোষারোপ করছেন স্যার, যেখানে সব দোষ এই এসআই ধ্রুবনীলের? উনি তো এখন ফুরফুরে মেজাজে বিশাল ডানা ছড়িয়ে আকাশে উড়ে বেড়াচ্ছেন, ওনাকে আর কি বলি। শুধু শুধু এনাকে ডেকে এনে আমাদের সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, লেটারটা কি আপনি দিয়ে দিতে পারতেন না এসপি গোয়েঙ্কা? নাকি কমিটি আপনাকে সেদিন ডেকে পাঠিয়ে আপনার থেকে টিম ওয়ার্কের কৈফিয়ত চেয়েছিল বলে আপনিও শোধ তুলতে আমাদের আমন্ত্রণ জানালেন? শুধুমাত্র এই অপদার্থ এসআই এর সঙ্গে সরাসরি কথা বলার জন্য? যেটা কি কথা কানেই না এরা, নাকি কোনটা? অনুরূপ শর্মা ঝাঁঝালো গলায় প্রশ্নটা ছুড়ে দেয় এসপি অর্ধেন্দু গোয়েঙ্কার উদ্দেশ্যে। অর্ধেন্দু গোয়েঙ্কা প্রতি উত্তর করার আগেই ধ্রুব মাঝপথে ঢুকে পড়ে। আরে কমিশনার স্যার, আপনার একটু ভুল হয়ে গেল যে আমার কিন্তু কোনো ডানা পাখনা কিছুই গজায়নি। আর আমি তো সত্যিই অপদার্থ, মানে পদার্থ হলে কি আর হস্তপদ বিশিষ্ট হতাম? দেখুন না, আপনাদের মতো আমারও 2 পা আর 2 হাত, আর যথেষ্ট ছুটে হেঁটে কাজ করে বেড়াতে আমি পারি। ডানার ভরসায় তারা বাঁচে যারা পদোন্নতি পাওয়ার পর মাটিতে পা ফেলতে নাক সিটকোয়। অবশ্য টাকা করেই যখন উড়ে উড়ে এসে পকেটে ঢুকে যাচ্ছে, তখন তেনারাই বা না উড়ে কোথায় যান বলুন? ঠিক বললাম তো ওসি স্যার? উচিত কথা শুনে ওসি তেলে বেগুনে জ্বলে ওঠে। কি আপনি আমাকে কি বলেন? কি বলেন? ঘুষখোর বলেন আপনি? আপনাকে আমাকে ঘুষখোর বলেন? ভরা সবাই প্ল্যান কষে আমার মাথা কাটার ধান্দা করেছেন? এত সাহস! স্টপ, স্টপ, আই সে স্টপ! হোয়াই আর ইউ বিহেভিং লাইক এ শেমলেস ইন্সপেক্টর বাগচি? আপনি এখন এখানে চুপচাপ বসবেন, বসুন। আর এসআই ধ্রুবনীল, আপনার সাথে কিন্তু আমরা প্রত্যেকে অনেকক্ষণ ধরে ভদ্র ব্যবহার করে চলেছি। আপনার ওরকম একটা কাণ্ড ঘটানোর পরেও সেইটা কিন্তু ভুলে যাবেন না। কমিশনার সাহিল শেখ অতি কষ্টে ওদের থামায়। ভদ্রভাবে তো আমিও আপনাদেরকে বলেছিলাম স্যার নিজের কাজের ব্যাপারে, প্রপার এক্সপ্লেনেশন উইথ প্রপার লজিকও দিয়েছিলাম, কিন্তু তারপরও আপনারা আমার এগেনস্টে এই অভিযোগ আনতে উঠে পড়ে লাগলেন। আপনি লজিক দিয়েছিলেন, কিন্তু প্রমাণ পেয়েছিলেন? প্রমাণ দেখিয়ে ওই ঘটনার কারণ দর্শাতে। ধ্রুবকে জব্দ করার জন্য এই একটা শব্দই পর্যাপ্ত ওদের কাছে। ধ্রুব নিজেও জানে ও যেটা ঘটিয়েছে সেটা সম্পূর্ণ চক্রান্ত ছিল। অত্যধিক রাগের বশীভূত হয়ে ওসি সুমন্তর পাতা ফাঁদে বোকার মতো পা দিয়ে ফেলার জন্য ও প্রত্যহ নিজেকে দোষ দেয়। ওর মতো তুখর বুদ্ধিমান ছেলের দ্বারাও যে ভুল হয় সেটাও সেদিনই সর্বসমক্ষে প্রমাণ করে দিয়েছিল। মাথা নামিয়ে না নিলেও ধ্রুব স্থির দৃষ্টিতে ঊর্ধ্বতনদের দিকে তাকিয়েছিল।
যা দেখে অনুরূপ শর্মার মাথা জ্বলে যায়। ও দাঁত কামড়ে বলে, এখানে উপস্থিত কারোরই আর আপনার কীর্তি জানতে বাকি নেই, কাজেই বেশি চালাক সাজার চেষ্টা করবেন না। ওই দিন সন্ধ্যায় আপনি স্বইচ্ছায় সজ্ঞানে বিমল দাস নামক ছেলেটির উপর ফায়ার করেছিলেন। এটা কিন্তু সব দিক দিয়ে প্রমাণিত। ডাইরেক্ট এভিডেন্সগুলোকে আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু আমরা নয়। ওগুলো কোনোভাবেই ডাইরেক্ট এভিডেন্স হতে পারে না স্যার। দোজ অল আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আর আপনি শুধুমাত্র সেইগুলোর উপর ভিত্তি করে আমাকে কনভিক্ট সাজাচ্ছেন। এটা কি আপনার মতো ব্যক্তিকে মানায়? অনুরূপ শর্মা টেবিলে হালকা চাপড় মারে। বিহেভ ইয়োরসেলফ এসআই ধ্রুবনেন। আমাকে কি মানায় আর কি মানায় না সেটা এই বয়সে এসে এই পদে দাঁড়িয়ে আমি তোমার থেকে শিখব? শেখায় আর শিক্ষায় কি কোনো বয়স বা পদের মাপকাঠি হয় স্যার? সুমন্ত বাগচি সুযোগ পেয়ে গলা তাড়ে। দেখছেন 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 স্যার, দেখছেন? হ্যাঁ, সকলে দেখছেন। এসপি সাহেব আপনিও দেখুন, উনি কেমন টেরা টেরা কথা বলছেন, তাও আবার স্বয়ং ডিআইজি স্যারের চোখে চোখ রেখে। হ্যাঁ, আইএএস তুষার সামন্ত প্রথম থেকেই চুপ ছিল। বিষয়ের জটিলতা বুঝে ও মুখ খোলে। তাহলে আপনার বক্তব্য হলো আপনি ফায়ার করেননি, আপনার বিরুদ্ধে আমরা সবাই মিথ্যে কথা বলছি, আর পরিশেষে আপনাকে আমরা এখানে ইনভাইটেড গেস্ট হিসেবে নিয়ে এসেছি রসিয়ে রসিয়ে নাটক দেখানোর জন্য, তাই তো? আমি কখন আমার ফায়ার করার ঘটনাটা অস্বীকার করলাম স্যার? আমি শুধু আপনাদের বারবার বোঝাতে চেয়েছি ওই গুলি চালানোর পিছনের আসল কারণটা, যার বিষয়ে আপনারা সকলেই অজ্ঞাত। কি কারণ? হ্যাঁ, কি কারণ? কি এমন কারণ আপনি দেখাবেন শুনে? সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার অভিনব কীর্তির দারুণ ফুটেজ। তারপর উনি নাকি কারণ বলবেন? তা গুলিটা কি আপনি হিরোইজম করতে চালিয়েছিলেন? সবার সামনে নায়ক সাজবেন বলে? হ্যাঁ, নিজেকে কি ভাবেন ফিল্ম স্টার? ডিআইজি অনুরূপ শর্মার গলায় ভর্ৎসনার ছন্দ স্পষ্ট। না না স্যার, আমি নিজেকে অভিনেতা ভাবি না, তবে এই ঘরে একজন মহান অভিনেতা আছেন বইকি। ধ্রুবর চোখ দুটোর তেজিয়ান চাহনি সোজা ওসি সুমন্ত বাগচির চোখের সঙ্গে গিয়ে মিলিত হয়। বিষয়টা দেখে অনুরূপ শর্মা ভ্রু কুচকে জিজ্ঞেস করে, ওসিকে নিয়ে কি সমস্যা আপনারা? সত্যি ধূর্ত লোক অনেক দেখেছি, কিন্তু আপনার মতো মহাধূর্ত খুব কমই আছে। আমি মহাধূর্ত হলে আপনারা পাকা খেলোয়াড়। একপাক্ষিক তদন্ত করে আমাকে বোকা বানাচ্ছেন সেটা ভেবে নিয়ে চলতে চাইছেন, চলুন, ভালো কথা, কিন্তু এটা অবশ্যই জেনে রাখুন আমিও ঘাসে মুখ দিয়ে চলি না। আজ হয়তো নিজের সপক্ষে আমার হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু একদিন এমন আসবে যেদিন আমি কান টেনে প্রমাণ করে দেব ওই ঘটনার পেছনে আসলে মাথাটা কার ছিল। বাক্য সম্পূর্ণ হওয়া মাত্রই প্রায় 6.5 ফুটের লম্বা শরীরটা নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ায় ধ্রুব। ওর মাথায় এখন রক্ত ফুটছে টকবগিয়ে। অতি কষ্টে ও রাগ সংবরণ করে রয়েছে, শুধুমাত্র এরা উচ্চ পদস্থ হওয়ার কারণে। চোয়াল শক্ত করেও বলে, দিন, দিয়ে দিন স্যার আমার সাসপেনশন লেটারটা, নিয়ে চলে যাই। ওটা দেবেন বলেই তো এত আয়োজন। বলার সাথে সাথেই টেবিলে রাখা সেই কালো অক্ষরে সাজানো সাদা কাগজটাকে পাশে থাকা কমলা খামে চটপট ভরে নেয়। ভদ্রতার খাতিরে একটা স্যালুট ঠুকে কঠিন ব্যক্তিত্বের সাথে বলে, চলিস স্যার, কোনো একদিন এই ঘরেই আমাদের আবার দেখা হবে সলিড এভিডেন্সের সাথে। ধ্রুব ওখানে আর এক মুহূর্তও দাঁড়ায় না। মুখের উপর মোক্ষম জবাব ছুঁড়ে দিয়ে দ্রুত হাতে দরজার কুণ্ডলী আকারের লকটা সশব্দে খুলে বাইরে বেরিয়ে আসে। নিরাপত্তায় নিযুক্ত কনস্টেবল হরিপদর থেকে ফোনটা আগেভাগে নিজের জিম্মায় নিয়ে নেয়। সিঁড়ি বেয়ে উঠোনে নেমে রয়্যাল এনফিল্ডের মুখ ঘুরিয়ে ওই জায়গাটা থেকে প্রস্থান করে। একটি বাড়ির জন্য পিছন ফিরে তাকায় না। সন্ধে থেকে পাঞ্জাবি তড়কা নামক ঝকমকে ধাবাটিতে অগুন্তি খদ্দেরের আনাগোনা লেগেই আছে। তারই মধ্যে থালা সাজানো খাবার গোগ্রাসে গিলে চোখের নিমেষে অনেকেই উধাও হয়ে যাচ্ছে কাজের তাড়ায়। অন্য প্রান্তে রঙিন তরলের নেশায় বুঁদ কিছু ফতুয়া পরিহিত তাগড়াই চেহারার লোকজন হাবি জাবি আড্ডায় মশগুল। যদিও এই সব কিছুর সমাপ্তি থাকলেও ধ্রুবর অস্বাভাবিক আচরণে ইতি টানার কোনো লক্ষণ নেই। এখানে ঠিক কতক্ষণ আগে ওর আগমন ঘটেছে বা তারপর থেকে কতটা সময় অতিক্রান্ত হয়েছে সে বিষয়ে ও সর্বাগ্রে উদাসীন। ধাবার উঠোনে পাতা মাচার মতো দেখতে খাটিয়াটিতে ও কখনো শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে,
তো কখনো খচমচ শব্দ করে উঠে বসে ধূম্রপানের স্বার্থে সিগারেট ধরাচ্ছে, আবার কখনো তামাকের অন্তিম অংশটুকু টানতে টানতে গোটা এলাকাটা পায়েচারি করে নিচ্ছে ব্যতিব্যস্তভাবে। খানিক আগেই এক বোতল উষ্ণ পানীয় গলায় ঢেলেছে, কিন্তু তাতেও যেন এক বিন্দু শান্তি পাচ্ছে না। বেতের মোড়ায় বসে একভাবে ধ্রুবর কাণ্ড কারখানা জরিপ করছিল সমথানার এসআই তথা ওর বাল্যবন্ধু তথা সহকর্মী ময়ূখ বিশ্বাস। দুজনেই পরস্পরের হরিহর আত্মা। সেই হাফ প্যান্টের বয়স অর্থাৎ বাল্যকাল থেকেই ওদের অটুট বন্ধুত্ব। কপাল জোরে চাকরি আর কর্মস্থলও ওদের অভিন্ন। কাজকর্ম, ঘোরাফেরা, আড্ডা, মশকরা, এমনকি জিমে গিয়ে প্রতিযোগিতাপূর্বক ধ্রুবর সঙ্গে শরীরচর্চা করার সাথীও এই ময়ূখ। মুখমণ্ডলের আদল আর দৈহিক উচ্চতার সামান্য ফারাকটুকু ছাড়া এদের দুজনকে অন্য কোনো দিক দিয়ে আলাদা করা যায় না। বন্ধুর অতিপ্রাকৃত চালচলনে অতিষ্ঠ হয়ে ময়ূখ শেষ পর্যন্ত মুখ খোলে। ধ্রুব, অনেকক্ষণ ধরে তোকে অনেক রকম পশ্চারে দেখে নিয়েছি, এবার দয়া করে এসব থামিয়ে এখানে এসে বস। এই কথার কোনো জবাব দেয় না ধ্রুব। ফলে ময়ূখ বিরক্তি প্রকাশ করে পুনরায় বলে, কি হলো, কানে কথা যাচ্ছে না নাকি তোর? চোখ খুলে দেখ, কানের দরজা খোলাই আছে। পায়চারি করতে করতেই উত্তর দেয় ধ্রুব। তাহলে এসে বসছিস না কেন ভাই? পিছনে কি ফোঁড়া হয়েছে? তোর মতো 9 মাসে 6 মাসে একদিন আমি স্নান করি না যে আমার পিছনে শেষে ফোঁড়া গজাবে। বাহ, যেমনি সুযোগ পেলি এমনি গোল দিয়ে দিলি। হ্যাঁ মানছি, আমি গরমকালে সপ্তাহে 4 দিন মাত্র স্নান করি, কিন্তু তার মানে এটা না যে তুই খোঁটা দিবি। খোঁটা দেওয়াটা ঠিক না। আমাকে বসানোর জন্য আমারই কানের গোড়ায় মশার কীর্তন করাটা তুই বন্ধ করলে আমিও মুখে কন্ট্রোল প্যানেল ইনস্টল করে দেবো। সিম্পল। ও, এখন দেখছি বন্ধুর ভালো করা মানে যেচে শত্রু বাড়ানো। তাহলে তুই বসবি না, তাই তো? না, ঠিক আছে, চল তবে এবার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করেই ফেলি। ব্রহ্মাস্ত্র, বজ্রাস্ত্র, পবনাস্ত্র, যা ইচ্ছা হয় তাই প্রয়োগ কর, আমাকে শোনাতে আসিস না। ভেবে বললি তো? ওকে, ফাইন। ময়ূখ ফোনের স্ক্রিনে আঙুল বুলিয়ে কন্ট্যাক্টের লম্বা তালিকায় নাম খুঁজতে খুঁজতে বিড়বিড় করে ওঠে। কোথায় গেল? এই তো পেয়েছি। ময়ূখ ধ্রুবর দিকে ফোনটা তুলে ধরে। ভাই, লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি, মত পাল্টাবি কি পাল্টাবি না বল, নইলে এই একটা ফোন কলে আজ তোর মরণ বাচন ঝুলে যাবে বলে দিলাম। করবো কি বৌদিকে ফোন? ময়ূখের বাচনভঙ্গি দেখে ধ্রুবর যেন কালঘাম ছুটে যায়। ও দৌড়ে এসে ময়ূখের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে ওর পাশেই বসে পড়ে, যার জন্য ওকে এতক্ষণ ধরে যাজন করা হচ্ছিল। টেবিলে মৃদু ঘুষি মেরে ধ্রুব বলে, হোয়াট দ্য হেল ইউ আর ডুইং? কেন, কি হলো? কি হেলবেল করলাম শুনি? শালা পাগল হয়ে গেছিস নাকি? তোর খোপড়ি পায়রার খুপড়ি হয়ে গেছে? যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, আর যে রোগী যে ওষুধে সুস্থ, তাই তো করছিলাম বাছা। তোরিকে ফোন লাগাতে তোকে কে বলেছে? মাতবরি না ফলালে ভাত হজম হয় না, বল। তাহলে কি করবো বলে দে। আমার বা আমাদের কারোর কথা তো কখনো কানে তুলিস না তুই, ভবিষ্যতেও তুলবি বলে মনে হয় না। একা তোরই আছে যাকে একটু তুই ভক্তি শ্রদ্ধা করিস, একটু ভয়ও পাস না, মানে ভালোবাসিস আর কি। এটা ও জানুক সবটা, আর ওই এসে বরং তোকে রিলিফ দিক। এই দেখ ময়ূর, বেশি ভাটাস না, ঠিক আছে? তোরই কতটা সফট হার্টেড, কতটা ইমোশনাল মেয়ে তুই জানিস না? ও কি তুই আজ থেকে দেখছিস? ময়ূখকে ধ্রুব ময়ূর নামে ডাকে। এটা ওর ছোটবেলাকার অভ্যেস। বিলক্ষণ জানি, 12 বছর ধরে ওকে চিনি, মেয়েটা একটুও বদলায়নি। কাজের জায়গায় সামান্য ম্যাচিওর হয়েছে, এটাই যা। তাহলে ওকে ফোন করে আমার সাসপেনশনের খবরটা জানালে ওর কি রিয়াকশন হবে সেটা খেয়াল আছে তোর? আছে আছে, কিন্তু তুই যদি মাত্র 6 মাসের সাসপেনশনের মনোকষ্টে এভাবে মদ সিগারেটের মাঝে বসে পড়িস, সেটা কি তোর শরীরের জন্য ভালো হবে? দেখ ধ্রুব, ওই চুতিয়া ওসিটার কথা বাদ দে। শালাকে দেখলেই আমার গা গোলায়। একদিন সত্যি সত্যি নাটক মেরে ওর গায়ে বমি করে দেবো, দেওয়াই দেবো। তুই দেখ, করিস, বমি করিস, আর কাউকে দিয়ে একটা ভিডিও বানিয়ে নিস। ধ্রুবর ঠোঁটের কোণটা সামান্য হেসে ওঠে যেন। সেই যাকে যেটা বলছিলাম, তোর বাবা মা ছাড়া ওই মেয়েটাও কিন্তু তোকে ভীষণ ভালোবাসে। তোর কিছু হলে কাকু কাকিমা যতটা কষ্ট সহ্য করবে, ও তার থেকে কোনো অংশে কিছু কম সহ্য করবে না। অন্তত ওর মুখটা ভেবে তুই এবার বাড়ি ফিরে যা ভাই। ময়ূখ ধ্রুবর বাহুতে হাত রাখে, কারণ ধ্রুব মদ্যপান করতে উদ্যত হচ্ছিল। ভাই ভাই, আর খাস না প্লিজ, অনেক খেয়েছিস। খাওয়াটা বড় কথা নয় ময়ূর, তুই খুব ভালো করেই জানিস মদ সিগারেটে আমি কি পরিমাণে অ্যাকাস্টমড। অত সহজে নেশা চড়ে না আমার।
আমি ওভাবে পায়চারি করছিলাম শুধুমাত্র দুপুরের ঘটনাটা মাথায় ঘুরছিল বলে। জাস্ট ভাবছি ওই সুমন্ত বাগচি মানুষের উইক পয়েন্ট নিয়ে এভাবে খেলবে, আমি কল্পনাতেও ভাবিনি। আরে ছাড় না ভাই, তুই চাপ নিস না। তোর হাফ সোল মানে আমি তো থানাতেই থেকে যাচ্ছি। হ্যাঁ, এই 6 মাস ওর হাড় মাস জ্বালিয়ে রেখে দেবো, তুই দেখে নিস। ও চেনে না আমায়, ওর এগেনস্টে জাস্ট কয়েকটা স্ট্রং প্রুফ হাতের মুঠো এসে যাক, তারপর দেখছি বসাদন বাঁচার জন্য গর্ত খোঁজে নাকি সুড়ঙ্গ। হ্যাঁ, তুই তোর দিক থেকে যেভাবে পারিস চেষ্টা কর, মালটাকে টাইট না দিতে পারলে আমি তিষ্ঠতে পারছি না। আমিও যত দূর যেতে হয় যাব নিজের সপক্ষে সমস্ত প্রমাণ জোগাড় করতে, তাতে পৃথিবী উল্টে যাক কি তুফান আসুক, কোনো কিছুতেই আমি আটকাবো না। ওর খুব প্রমাণ দেখার শখ না, এবার এমন কিছু দেখাবো যে বুড়ো বয়সে চাকরি নিয়ে টানাটানি হবে, হতে বাধ্য। তোকে অনেকটা খাটতে হবে বুঝতে পারছি, হ্যাঁ, বাট চিন্তা করিস না, তোর এই বন্ধু সব দিক দিয়ে তোর পাশে আছে জানি। কটা বাজে রে? রাত 11টা। ও বাবা, অনেক বেজে গেছে। এই চল চল চল, তুই ওঠ তুই ওঠ, তোর কাল 8টা থেকে আবার ডিউটি আবার না। যা যা, তুই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড় যা। হ্যাঁ তো তুইও চল, একসাথেই যাই। না, আমি ওদিকে যাব না। যাই না মানে? তাহলে কি সারা রাত এখানে বসে ভূতের মতো পড়ে থাকবি? আরে না, আমি আসলে অন্যদিকে যাব ভাবছি। কোন দিক? তোরির বাড়ি। জানতাম এত রাতে তোর ওকে ডিস্টার্ব করতে যাওয়ার কি দরকার। তোর অসুর বাবা মানে হবু শ্বশুর জানতে পারলে পাক্কা কুচি কুচি করে কাটবে তোকে। হ্যাঁ দূর, ওই খিটকেল বুড়োকে পাত্তা কে দেয়? হ্যাঁ সেই, তবে আর কি বলি। যা শোন, আমার এখন এই মাসটা নাইট অফ থাকবে, রাতের বেলা যে কোনো প্রয়োজনে আমাকে তুই পাশে পাবি। 1 মিনিট, রাতে আমি তোকে নিয়ে কি করব? তুই রাত্রিবেলা আমার কোন কাজে লাগবি? হ্যাঁ দেখছিস দেখছিস দেখছিস, সব দেখছিস, স্বভাবটা তো ভালো না। হ্যাঁ, ডবল মিনিংয়ে ডাইরেক্ট করছিস তুই। হ্যাঁ, জীবনে শুধরবি না তুই। চল আমি এলাম। হ্যাঁ তুই যা, বৌদির সঙ্গে রাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আর আমি ময়ূখ চলে যাওয়ার পর ধ্রুব কিছুক্ষণ ওখানেই বসেছিল, শেষ বোতলের অন্তিম ফোঁটাটুকু পান করার জন্য। ওটা মিটে যেতেই ও নিজেও 2 চাকার বাহন ছুটিয়ে ধাবিত হয় প্রেমিকা তরির বাড়ির অভিমুখে। নদীমাতৃকার ওপর নির্মিত কংক্রিটের লম্বা চওড়া পুষ্পক সেতুর নিম্নতলে বর্তমানে ঘোর অমানিসার ঘন কালো সাজসজ্জা বিরাজমান। জোনাকির বিন্দু বিন্দু আলো কখনো জ্বলছে কখনো নিচ্ছে। দূর হতে ভেসে আসছে ঝিঁঝি পোকার ক্রমাগত ঝিঁঝি ডাক। থেমে থেমে ডেকে ওঠা মত্ত ডাহুকির চিরচেনা স্বর আজ বড্ড অতিপ্রাকৃত শোনাচ্ছে বটে। পাতাবিহীন গাছের ডাল আঁকড়ে বিদ্যমান পেঁচাটাও খাদে নামানো গলায় নিজের কণ্ঠ ফোলাতে ব্যস্ত। ওর চোখে সজাগ চাহনি। নিশুতি রাতে কাউকে স্বাগতম জানাতে নদীতে উৎপন্ন ছোট ছোট উৎসাহী ঢেউগুলো ছলাৎ ছলাৎ শব্দ করে পাড়ে এসে আছড়ে পড়ে পুনরায় ফিরে যাচ্ছে। গা ছমছমে অদ্ভুতরে জায়গাটার অস্বাভাবিকতা যেন দ্বিগুণ বাড়িয়ে তুলেছে প্রকৃতির এইসব রাত জাগা সুরকাররা। আবর্জনা স্তূপের উপর ওত পেতে বসে রয়েছে এক শকুন, যার লক্ষ্য স্থির হয়ে রয়েছে অনতি দূরের মাটিতে শুইয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো জিনিসটার দিকে। কারণ ওটা থেকেই কাঁচা মাংস আর তাজা রক্তের লোভনীয় কটু গন্ধ বের হয়ে হাওয়ায় মিশে যাচ্ছে। একটা কুচকুচে কালো বিড়াল পলিথিনের আগায় কামড় বসিয়ে সমানে চেষ্টা চালাচ্ছে ওটা খোলার। ক্রমশ ওর নখের আঁচড় ফুটে উঠছে ওটার মধ্যে। পা খোঁড়া লোমশ শিকারি কুকুরটার লালায়িত জিহ্বা থেকে টস টস করে নাল ঝরে পড়ছে খিদের জ্বালায়। ওর চোখের মণি দুটোর রং পাল্টাচ্ছে ক্ষণে ক্ষণে। অতি সন্তর্পণে পলিথিনের শেষ ভাগটা ধারালো দাঁত দিয়ে কাটতে যাওয়ার সময়ই ঘটে যত বিপত্তি। জংলি বিড়ালের সঙ্গে শিকারি কুকুরের আকস্মিক কাড়াকাড়ি মারামারি বেঁধে যায় পলিথিনে জড়ানো মরদেহটাকে ঘিরে। বিড়াল কুকুরকে তাড়িয়ে ওই বস্তুটার উপর আধিপত্য জমাতে চেয়ে অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল শকুন,
তাই ঝগড়াটা লাগতেই ও সুযোগ পেয়ে ডানা ঝাপটে উড়ে এসে বসে পড়ে রক্তছাপ পলিথিনের মধ্যভাগে। প্রাণ ভরে টেনে নেয় ওটা থেকে নির্গত হতে থাকা পচা আঁশটে গন্ধটা। অন্যদিকে ওই পুষ্পক সেতু ধরেই বাইক চালিয়ে দ্রুত গতিতে ধ্রুব এগিয়ে চলেছে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এই সেতুর উপরিতলটা ও রয়্যাল এনফিল্ডের হলদেটের হেডলাইটের তীব্র আলোয় আলোকিত, অথচ সেতুর নিচতলটা নিকষ কালো আঁধারে নিমজ্জিত, অনেকটা প্রদীপের শিখার তলায় লেপিত অন্ধকারের মতো। ধ্রুব ঘুণাক্ষরেও টের পায় না যে এই মুহূর্তে ওর অবস্থান যেখানে, ঠিক তার নিচেই মাত্র কিছুক্ষণ আগে কোনো এক ছদ্মবেশে ফেলে রেখে গিয়েছে তার নৃশংসতার নিদারুণ নিদর্শন, অর্থাৎ সাদা পলিথিন কাগজে আগা গোড়া মোড়ানো একটি রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃতদেহ। সাধারণত দায়িত্বশীল কর্মপ্রিয় কোনো মানুষের গলায় যখন ফাঁসের মতো আটকিয়ে দেওয়া হয় মিথ্যা অভিযোগের দড়ি, তখন মন মেজাজ তার কোনো প্রকারেই শীতল থাকে না। ধ্রুবর বেলাতেও সেই ধারাবাহিকতার নড়চড় হলো না, ময়ূখের হস্তক্ষেপেও না। কাজেই ওর মনস্তাত্ত্বিক অবস্থা এখনো অস্বস্তিকর। তার উপর যুক্ত হওয়া মদের ঘোর ধীরে ধীরে ওর স্নায়ুতন্ত্রে প্রভাব বিস্তার করতে শুরু করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। একরকম মদ্যপ অবস্থাতেই বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সেতুটা ডিঙানো মাত্রই শটাং ওর বাইকটা গিয়ে ধাক্কা মারে রুজি রুটি জুটিয়ে বাড়ি ফেরার তাড়ায় থাকা সবজি বিক্রেতার ভ্যানের সাথে। ভ্যানের পিছনে ছিল একটা চলন্ত সাইকেল আর গতিশীল বাইক। ভ্যান চালক নিমেষে ব্রেক কষায়, ওরাও ভ্যানের পিছনের পাটায় পাল্টা ধাক্কা খেয়ে রাস্তার দুপাশেই উল্টে পড়ে। ওদিকে সবজি বিক্রেতা মাঝবয়সী লোকটা রাস্তায় হাঁটু ধরে বসে, মিথ্যে ব্যথায় কোকিয়ে ওঠে। ওরে বাবা গো, এই কোন শালা ছেলে আমায় ঠুকলিয়ে! এই সাহস থাকে তো সামনে আয় রে, নইলে খাল খেয়েছে রেখে দেবো বলে দিলাম। লোকটা পুনরায় পা টেনে ধরে অহেতুক কান্না জোরে। ওরে বাবা গো, কোথায় আছো গো? দেখে যাও এই কোরে খালার বেটা আমার কেমন ধাক্কা দিয়ে মেরে ফেললো রে। ধ্রুবর বাইকটাও 45 ডিগ্রিতে টাল খেয়ে গিয়েছিল, কাজেই ওর নিজের অবস্থাও হয়েছিল মুখ থুবড়ে পড়ার মতো। কিন্তু বিশেষ কৌশলের সাহায্য নিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় ও বোঝে অদূরে নাটকীয়ভাবে বসে থাকা লোকটা আদতেই অভিনয় করছে। তাও ও রাত বিরেতে এইসব ঝামেলা এড়াতে নিজে থেকে হাত বাড়িয়ে দেয় লোকটার দিকে। উঠে আসুন। তুই দেখছিস না হাঁটু ভেঙে গেছে আমার, তাই তো উঠতে পারছি না। লোকটার অভঙ্গ অক্ষত হাঁটুর দিকে বাঁকা চোখে তাকায় ধ্রুব। ও, সত্যি আপনার হাঁটু ভেঙেছে? তাই নয় তো কি মিথ্যে? লোকটা গজগজ করতে করতে কারোর উদ্দেশ্যে বলে, আমার মালাই চাকি 2 হাত গানা করে কোথায় লুকলি রে হারামজাদা! এক বাপের বেটা হয়ে থাকলে আয় এসে সামনে দাঁড়া। ধ্রুব লোকটাকে আর বিভ্রান্ত করতে না চেয়ে বলে, আমার বাবা একজনই, আমি আপনার সেই এক বাপের ছেলে যে ভুলবশত ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিয়েছে। মাফ করবেন, আর না কেঁদে আমার হাত ধরে উঠে পড়ুন, রাত বাড়ছে। তুই তাহলে তুই আমারে মেলে ফেলেছিস রে, তাই ভাবি রাত বিরেতে যেচে যেচে পিড়ি দেখাতে হচ্ছে কেন? হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা ঘেন্না করে দিয়ে জলদি উঠে আসুন আমার হাত ধরে। নিকুচি করেছে আমার তোর হাত ধরা। ওকে, তাহলে এভাবেই পড়ে থাকুন আপনি, চলি। ইতিমধ্যেই বাইকটা স্ট্যান্ডে লাগিয়ে আর সাইকেলটাও দাঁড় করিয়ে উঠে দাঁড়িয়েছে ওই দুজন পথচারী। তাদের আর চোখে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে দেখেই লোকটা কুমিরের কান্না জুড়ে দেয়। মেরে ফেললো রে, মেরে ফেললো রে, এই ছেলেটা আমারে মেরে ফেললো রে। দেখেন সবাই দেখে লেছে ধাক্কা মেরে আমার হাঁটুটা কিভাবে ভেঙে দিয়েছে। এখন আমি হাঁটবো কেমন, চলবো কেমন, খাবো কি? আমার ল্যাংড়া বাইনে দিল গো, আমার ল্যাংড়া বাইনে দিল। লোকটা হাতের চেটো দিয়ে কপাল চাপড়ায়। এ তো মহাজ্বালা হলো। ওই আপনি উঠে আসুন, দেখি আপনার কোথায় হাঁটুতে লেগেছে। ধ্রুব আবারও মানবিকতা দেখাতে চায়। উঠবুনি
আমি কিছুতেই উঠবো নি। উঠে পড়ি আর মালাই চাকি খুললে জাগার গিয়ে আগে আমার টিকা দাও। হ্যাঁ তবে উঠবো, পা প্লাস্টার করতে হবে নি। আরও দুটো লোকের অস্তিত্ব পেয়ে লোকটা সাপের 5 পা দেখে যেন। তাই না? এমন ধাক্কা খেয়েছে যে বাছা ধনের মালাই চাকি খুলে যেতে বসেছে। ওকে, 1 মিনিট। কথাটা শেষ করেই ধ্রুব নিজের পোশাকি অভিব্যক্তিতে ফিরে আসে। এক ঝটকা মেরে লোকটাকে চ্যাং দোলা করে মাটি থেকে তুলে ল্যাম্পপোস্টের পাশে দাঁড় করিয়ে দেয়। ওই আলোতে স্পষ্ট দৃশ্যমান হয় ওর হাঁটু ভাঙা তো দূর, সামান্য কেটে ছড়ে গিয়ে রক্তপাত অবধি ঘটেনি। বেটেখাটো লোকটা ধ্রুবর অতিকায় লম্বা চেহারাটা উঁচু হয়ে দেখে এবারে একটা ঢোক গিলে নেয়। লোকটার নিদারুণ অবস্থা দেখে ধ্রুবর মাথায় আচমকাই মস্করার ভূত চাপে। এখনো কিন্তু তোমার মালাই চাকিটা খুললো না। হ্যাঁ মানেটা কি? মানে তোমার সেরকম কিছুই হয়নি? চোখের জলের মিথ্যে গঙ্গা বইয়ে লোক জড়ো করার ধান্দা করছিলে, এই তো? তাতে কি হয়েছে বাবু? আমার নাদুস নুদুস সবজিগুলো যে ঘেটে দিলেন, হ্যাঁ তারপরে সে পয়সা কে দেবে সে পয়সা? দেন 2000 টাকা ছাড়েন দেই, নইলে এরা সবাই সকালবেলা সাক্ষী দেবে আপনার নামে। কিসের সাক্ষী? এই যে আপনি আমায় ফেলে দিলেন, ক্ষতি করলেন জিনিসপত্রগুলোর। হ্যাঁ কেন বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ তাহলে শুধন না এদেরকে, এরা তো চাক্ষুষ দেখেছে আপনি আমার ভ্যানে গোটা গাড়িটা ঠুকে দিয়ে আমাকে ফেলে দিলেন। কি বাবুরা দেখেননি বাবুরা? হ্যাঁ সাইকেল আরোহী 50 প্রৌঢ় কারখানার কাজ সেরে বাড়ি ফিরছিল। এই ঘটনায় উনিও হতবাক ঠিকই, তবে সজ্ঞানে থাকায় উনি ভালো মতো জানেন দোষী আসলে কে। এই ছেলেটি তোকে মোটেও ধাক্কা মারেনি, তুই শালা বাংলা গিলে টলতে টলতে ভ্যান চালিয়ে অ্যাক্সিডেন্ট করলি, আর এখন কাংলার মতো টাকা চাইছিস? হ্যাঁ অনলাইন খাদ্য সংস্থার ডেলিভারি বয়ের কাজে কর্মরত লোকটি পিঠের ঢাউস ব্যাগটা সামলে কথায় কথা পারে। আসলে দাদা, এইসব হলো এদের নতুন চাল, টাকা হাতানোর। জানেই তো, চুরি চামারি করলে জেলে যাবে, সেই জন্য এখন নাটুকে কায়দায় ডাকাতি শিখেছে। এই হতচ্ছাড়া, কি নাম রে তোর? নাম কেন বলবো? না বললে রাম ক্যালানি খাবি। বল কি নাম তোর, কাদের হয়ে কাজ করিস? কাজ করে মানে? এরা কি কোনো নতুন গ্যাং নাকি? ধ্রুব সন্দেহাতীতভাবে জিজ্ঞেস করে। প্রৌঢ় লোকটি আগ বাড়িয়ে বলে, এ কোন গ্যাং জানি না, তবে আজকাল শুনেছি দিন দুপুরে মশলা গ্যাংয়ের চুরি ডাকাতির হার খুব বেড়েছে। মশলা গ্যাং? ধ্রুবর চোখে বিস্ময়। ডেলিভারি বয় অবাক হয়ে বলে, আপনি জানেন না? অবশ্য না জানাই স্বাভাবিক, কারণ সপ্তাহখানেক হলো এদের উদ্ভব হয়েছে। এই শুনশান রাস্তায় সাইকেল বাইকগুলোকে টার্গেট করে এই দলটা। তারপর চোখে লঙ্কার গুঁড়ো সমেত বিভিন্ন মশলা ছিটিয়ে ওদের কাবু করে সব লুটপাট করে পালায়। প্রৌঢ় লোকটি কথার লাইন ধরে বলতে শুরু করে, আর এই জন্যই আমরা সন্ধ্যের পর ফাঁকা রাস্তায় যাই না। নেহাত আজ দেরি হয়ে গেল, তাই এখনো এখানে। এমনকি লঙ্কার গুঁড়ো থেকে বাঁচতে আমরা এই গরমেও মুখে গামছা, মাস্ক, হেলমেট এইসব লাগাচ্ছি। প্রৌঢ়ের কথা শুনে ধ্রুব এক ঝলক তাকিয়ে দেখে নেয় চোরের ভয়ে ভীত লোক দুটোর গামছায় আর হেলমেটে ঢাকা মুখ দুটো। ও মনে মনে ভাবে, প্রাণের ভয় না হোক, অন্তত চোরের ভয়েও যে এরা মুখে মাস্ক আর মাথায় হেলমেট তুলেছে এই অনেক। তা বলে আমি ওই মশলা গ্যাংয়ের লোক নই। হ্যাঁ উপেক্ষিত প্রাণীর মতো না চাইতেও ভ্যান চালক পাশ থেকে বলে ওঠে, আমার বুঝে কাজ নেই, যা বোঝার বোঝা হয়ে গেছে। মাঝে রাস্তায় এইভাবে ভুয়ো অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে লোকের থেকে টাকা খাওয়াটা বন্ধ করে খেটে খাগে কাজে দেবে। যে ভাগ। প্রৌঢ় এবং ডেলিভারি বয় মিলে লোকটাকে তাড়া দিয়ে ভাগিয়ে দেয়। লোকটাও মারধরের ভয়ে উল্টো পথে পলায়ন করে, তবে যাওয়ার সময় উল্টানো ভ্যানটা থেকে নিজের বড় সড়ো পোঁটলাটা নিতে ভোলে না। লোকটাকে বলপূর্বক তাড়ানোর পর ধ্রুব ওই পথচারী দুজন ভদ্রলোককে ধন্যবাদ জানায়। আপনাদের অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেবেন না, ধন্যবাদ দেবেন না। আমরা জানি ওই ভ্যানওয়ালা কতটা দোষী। ওর টালমাটাল গতির জন্যই তো আমি বা ইনি আমরা কেউই রাস্তা ওভারটেক করতে পারছিলাম না। মদের ঘরেও নিজেই রাস্তার মাঝে চলে এসেছিল, আপনি তো আসেননি, তাই ধাক্কাটাও আপনি নয় ওই মেরেছে। তাছাড়া ভাই, এইসব মানুষেরা টাকার জন্য যেখানে সেখানে যে কাউকে ফাঁসিয়ে দেয়। এখন তো এটারই যুগ, সব দিকে শুধু হাসানোর চেয়ে ফাঁসানোর লোক চোখে পড়ে বেশি। কথাটা মন্দ বলনি ভায়া। আই এগ্রি।
আপনারা দুজন মধ্যস্থতা না করলে আমার যদিও বিশেষ কোনো ক্ষতি হতো না, কিন্তু ওই লোকটার মধ্যে থাকা নেগেটিভিটিটা আরও চাগাড় দিয়ে উঠত। ভবিষ্যতে ও হয়তো কোনো গ্যাং বানাতো। এদেরকে গোড়াতেই দমিয়ে দিতে পাবলিকের স্বতঃস্ফূর্ততা সবার আগে দরকার হয়। ধ্রুবর কথাতে দুইজন পথচারী হর্ষিত মনে সহমত পোষণ করে। প্রৌঢ় ইঙ্গিতে বিদায় জানিয়ে সাইকেলে ওঠে, আর পেশায় ডেলিভারি বয় লোকটি বাইকে স্টার্ট দিতে দিতে বলে, আসছি ভাই, এই সাবধানে যাবেন। বলেই করমর্দনের স্বার্থে হাত বাড়ালে ধ্রুব নিজের বাঁ হাতটা বাড়িয়ে সদ্ভাব বিনিময় সেরে নেয়। হ্যাঁ হ্যাঁ, আপনারাও সাবধানে যাবেন। সাইকেল আর বাইক আরোহী দুইজনই যে যার নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেলে ধ্রুব ওখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, ওদের চলে যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে। ওর একবারের জন্য হলেও মনে হয় মানবতা এখনো হারিয়ে যায়নি। দুপুরে এসপি সাহেবের ভরা সভায় অপমানিত হওয়ার জেরে মানবিকতা থেকে ওর যেই বিশ্বাসটা উঠে গিয়েছিল, সেটা বোধহয় আবার ফিরে আসছে। পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।